নমস্কার, গুড ইভিনিং, আমি ইলমাস সৈয়দ আর আপনারা দেখছেন আল্লাহ বল। বছরের প্রথম রবিবার, আর বছরের প্রথম রবিবারে যে চিত্রটা আমরা দেখলাম, রাজনীতির সরগরম যে চিত্রটা আজ দিনভর দেখলাম, তাতে বছরের প্রথম রবিবার কাটানোর যে উল্লাস, যে আকাঙ্ক্ষা আমাদের মনে ছিল, সব ধুয়ে মুছে ভোটের রাজনীতিতে পরিণত হলো। কেন বলছি বলুন তো? আচ্ছা, ছবিগুলো আপনারা নিজেরাই না হয় একবার দেখুন না। শুরু করব একেবারে সকালবেলা ভাঙড় থেকে। ভাঙড়ে আরাবুল ইসলামের ছেলে, তার গাড়িতে হামলার অভিযোগ, এবং অভিযোগ কার বিরুদ্ধে? অভিযোগ শওকত মোল্লার অনুগামীদের বিরুদ্ধে। শওকত মোল্লা বিধায়ক তৃণমূল কংগ্রেসের, আরাবুল ইসলাম তিনিও এককালে তৃণমূল কংগ্রেসে ছিলেন। আরাবুল বনাম শওকত মোল্লার দ্বন্দ্ব নতুন কিছু নয়, এ মহাভারত বহু পুরনো মহাভারত। সে মহাভারতের এক ছোট্ট লীলা আজ আমরা সকালে দেখলাম, যখন আরাবুলের ছেলের গাড়িতে হামলা করেছে শওকত মোল্লা, এমন বিবৃতি সাত সকালে পাওয়া গেল, এমন অভিযোগ উঠল। যত বেলা গড়ালো, চোখ গেল নন্দীগ্রামের দিকে। কারণ নন্দীগ্রামে একটি সমবায় সমিতির ভোট ছিল, বিশেষ করে কৃষি উন্নয়ন সমিতির ভোট ছিল, এবং সেই ভোট ঘিরে দেখুন রণক্ষেত্র। বিজেপি সেই ভোটে জয়লাভও করে, কিন্তু পুলিশ নামাতে হলো, রণক্ষেত্র থামাতে হলো। নন্দীগ্রাম ভোটের গর্ভ হয়ে গেল একেবারে অগ্নিগর্ভ। সেখান থেকে চলুন আমরা দুটো মন্তব্য শোনাব। প্রথম, দাসপুরে কালীপদ সেনগুপ্ত, ভারতীয় জনতা পার্টির একেবারে রাজ্য কমিটির সদস্য, তিনি হঠাৎ তালিবানি কায়দায় একটা নিদান দিলেন যে মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, পুরুষরা তাদের বাড়িতে আটকে রাখবেন, তারা যেন ভোট না দিতে যেতে পারে, কারণ ভোট দিতে গেলে যাবে, ভোট দেবে তৃণমূলকে, তাই বাড়িতে রাখুন। শুনুন। এখনো লক্ষ্মীর ভান্ডার পাওয়া মায়েরা আছেন যারা জোড়া ফুলে ভোট দিতে যাবেন। আমি সেই সমস্ত পরিবারের স্বামীদেরকে বলছি, ওই মায়েদেরকে ঘরে বন্দি রেখে দেবেন, ভোটটা দিতে হবে পদ্ম ফুলে, জোড়া ফুলে নয়। এই ছিল দুপুর বিকেল অবধি, মানে 4টের অবধি এই নিয়েই ছিল সরগরম আমাদের নিউজ রুম। আর ঠিক সন্ধ্যেবেলা আরও একটি বিপর্যয় কিংবা আরও একটি অগ্নিশর্মা বক্তব্য। এবারও কাঠগড়ায় ভারতীয় জনতা পার্টির এক নেতা, মূলত এসসি মোর্চার সভাপতি, জাতীয় সভাপতি ভারতীয় জনতা পার্টির এসসি মোর্চার লাল সিং আর্য, তিনি সরাসরি হুঙ্কার দিলেন মতুয়াদের বিরুদ্ধে। বলছেন, যে কোনো বাংলাদেশি, তার যা জাত যা ধর্ম যা হোক, বাংলাদেশি মানে বাংলাদেশি, তাকে যেন ভোটে অগ্রাধিকার না দেওয়া হয়, কিংবা আমাদের দেশের অধিকার, দেশের নাগরিকত্বের অধিকার যেন তাকে না দেওয়া হয়। কে বলছেন? ভারতীয় জনতা পার্টির এসসি মোর্চার সভাপতি, জাতীয় সভাপতি লাল সিং আর্য। যে বিজেপি মতুয়াকে কিংবা মতুয়া ফ্যাক্টরকে ইস্যু করে ভোটের ময়দানে নামে, সেই বিজেপির এসসি মোর্চার সভাপতি এহেন বক্তব্য রাখছেন। দেখুন। बांग्लादेश से कौन आया कौन नहीं आया विषय ये नहीं है। बांग्लादेश से जो भी अवैध ढंग से आया है वो मतदाता कहीं नहीं बनना चाहिए। किसी जाति धर्म की बात नहीं है। अवैध ढंग से जो भी आया है, किसी जाति का नाम लेना ठीक नहीं है। बांग्लादेशी एक शब्द हो गया, उसके अंदर सभी लोग हैं, कोई भी हो, जो अवैध ढंग से आए हैं उनका मतदाता सूची में नाम नहीं होना चाहिए। ভাবুন তো কি অদ্ভুত কাণ্ড। বছরের প্রথম রবিবার বলে কথা, কিন্তু 26এই যে বাংলার ভোট, তাই প্রথম রবিবারে বাঙালির সেই আয়েশ করে আমেজ নেওয়ার দিন শেষ। 26এর প্রথম রবিবারে অগ্নিশর্মা মন্তব্য, অগ্নিশর্মা বক্তব্য এবং অগ্নিগর্ভ ভাঙড় থেকে ভাটপাড়া। আজ এই নিয়েই আলোচনা হবে আগামী 1 ঘন্টা। যারা আছেন আমাদের সঙ্গে, আসুন আলাপ করে নিই। ডক্টর আজিজুল বিশ্বাস, রাজনৈতিক বিশ্লেষক এবং তৃণমূল কংগ্রেসের সমর্থক, তিনি আমাদের সঙ্গে আজ রয়েছেন সুস্মিতা বিশ্বাস, কংগ্রেসের মুখপাত্র, ওফেলিয়া সিনহা, তিনি রয়েছেন ভারতীয় জনতা পার্টির মুখপাত্র, এবং সায়ন ব্যানার্জি সিপিএমের পক্ষ থেকে আমাদের সঙ্গে রয়েছেন। আমি প্রথমে ভাটপাড়া দিয়েই শুরু করি নাকি ভাঙড় দিয়ে শুরু করি? আজিজুলদা, ভাঙড়ে কি হয়? ভাঙড়ের বিধানসভা আপনাদের মধ্যে নেই, অন্তত একটা সিট তো ওখানে নেই। ভাঙড়ের বিধানসভা নওশাদ সিদ্দিকীর। আরাবুল ইসলামকে তৃণমূল কংগ্রেস দল থেকে সাসপেন্ড করেছে, বহিষ্কার করেছে, তাও তার ত্রাস মেটে না। শওকত মোল্লা, যিনি একজন বিধায়ক, তার বিরুদ্ধে বারবার এই অভিযোগ ওঠে। আর যদি কয়েক বছর পুরনো কিছু তথ্য তুলে আনি, তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছিলেন শওকত মোল্লা নাকি বাস স্ট্যান্ডে বসে বোমা বাঁধে। তা এরা আমাদের জনপ্রতিনিধি, এরা আপনাদের টপ লিডারশিপ ভাঙড় এরিয়ার দাগি আসামি। এরা
প্রথম কথা তোমাকে স্পেশাল থ্যাঙ্কস, তোমার আজকের হল্লা বলে যে কোলাজে তুমি যে ঘটনাগুলো নিয়ে এসেছো, এইটা বাংলা রাজনীতিটাকে বুঝতে গেলে এই কোলাজটা দেখলেই বোঝা যাবে। ধন্যবাদ। হ্যাঁ, এবার 2 নম্বর বিষয় হচ্ছে যে তুমি ভাঙড়কে এনে তুমি আর একটা সুন্দর শব্দ তুমি আজকে প্রয়োগ করেছো, এ মহাভারত অনেক পুরনো মহাভারত, সত্যিই ঠিক বলেছো। কারণ হচ্ছে দেখো, তৃণমূল কংগ্রেস তো কোনো ক্যাডার ভিত্তিক দল নয়, এটা সত্যি কথা। এই দলের যিনি পরিচালক, যিনি কাণ্ডারি, তিনি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে দেখেই কিন্তু মানে তৃণমূলের সংগঠন, তৃণমূলের রাজনীতি, তৃণমূলের ভোট সমস্তটা পরিচালিত হয়, সরকারটাও পরিচালিত হয়। ফলে কোন বিধানসভা এলাকায়, কোন গ্রাম পঞ্চায়েতে, কোন পৌরসভায় গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে সেটা বিষয় করে না। অনেক সময় কি হয়, ব্যক্তিকেন্দ্রিক আনুগত্যে রাজনীতি গোটা বাংলা জুড়ে হয়, কিন্তু আফটার ভোটের সময় এরা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে ভোটটা করে। এইটা আমার কোনো হাইপোথেটিক্যাল কোনো বক্তব্য না, এটা 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 সত্য কথা। কারণ তুমি যদি দেখো যে 294টি বিধানসভা আসন আছে, প্রত্যেকটা জায়গায় কোনো না কোনো গোষ্ঠীদ্বন্দ্ব আছে, এবং সেই গোষ্ঠীদ্বন্দ্বটা দলের ক্ষতি করছে। আমি আপনার সঙ্গে একমত যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যারিশমাতেই ভোট হয়, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় 294টি আসনে তারই প্রভাবে ভোট হয়, আমি একমত। কিন্তু আপনি এই যে বললেন ক্যাডার ভিত্তিক দল নয়, যদি না হতো তাহলে এই আরাবুল ইসলাম এককালে আপনাদেরই নেতা ছিল, দুর্দণ্ড প্রতাপ নেতা, ভাঙড় তার হাতের মুঠোয় ছিল, কিংবা শওকত মোল্লা, তিনিও আপনাদের নেতা। এককালে সিপিএম করতো, সে না হয় বহু পুরনো জামানায়, কিন্তু আপনাদেরই তো নেতা। তাদের ইদানিংকালে গতিবিধি দেখুন। কে আরাবুল ইসলাম? মনে করে দেখুন, একটু রিফ্রেশ করুন নিজের মেমোরিকে। কলেজের অধ্যক্ষের মিটিংয়ে অধ্যক্ষকে জলের জগ ছুঁড়ে মারছে। এটা পুরো মির্জাপুরের স্ক্রিপ্ট, কোনো বলিউড সিনেমার স্ক্রিপ্ট। অধ্যক্ষকে জলের জগ ছুঁড়ে মারছে, পুলিশকে বলছে এটা আমার এলাকা, আমি বুঝে নেব। কে শওকত মোল্লা? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বাস স্ট্যান্ডে বসে বোমা মারত। আয়ে দিন তার বিরুদ্ধে এফআইআর হয়, তার বিরুদ্ধে অভিযোগ ওঠে। আপনি এরপরেও বলবেন ক্যাডার ভিত্তিক দল নয়? আমি একবার সায়নের কাছে যাব। সায়ন বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। সায়ন, তৃণমূল কংগ্রেস ক্যাডার ভিত্তিক দল নয়, ভাঙড়ের পরিপ্রেক্ষিতে বলছেন আজিজুল দা, সমর্থন করতে পারো তখন আরিবুলের এই জগ ছোড়ার ইতিহাস, কিংবা মুখ্যমন্ত্রীর কথায় শওকত মোল্লার বোমা বাঁধার ইতিহাস সামনে আসে? এবং দুটো কথা। 1 নম্বর কথা হচ্ছে যে তৃণমূল যেখানে যেখানে গেছে বা তৃণমূল যেখানে যেখানে পা রেখেছে, তৃণমূলের সর্বপ্রথম কাজ হয়েছে বিরোধী দলকে সেখানে নিশ্চিহ্ন করে দেয়। অর্থাৎ একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে বিরোধী দল থাকে, সেখানে কোনো বিরোধী দল রাখা যাবে না। আপনাদের নিশ্চয়ই মনে আছে 2021 সালের ভোটে সংযুক্ত মোর্চার প্রার্থী ওখানে জয়ী হয়। 2023 সালের পঞ্চায়েতের ভোটে সবচাইতে বেশি রক্ত ঝরে এই ভাঙড়ে। এবং স্বাভাবিকভাবেই যখন আপনি বিরোধী দল মুক্ত করতে চাইবেন, এখন হতেও পারে যে দলের মধ্যে দুটি মতামত থাকতে পারে, কিন্তু তৃণমূলের ক্ষেত্রে তো কোনো মতামত রাখার জায়গা নেই। তৃণমূলের ক্ষেত্রে হচ্ছে টাকা লুটের টাকা, সেই লুটের টাকার ভাগবাটোয়ারার মতামত। এখন সেই মতামত হচ্ছে বা হচ্ছে না বলেই এক দল অপর দলকে মারছে, এ তো পরিষ্কারভাবে অগণতান্ত্রিক প্রক্রিয়া। গোটা ভাঙড়টাকে একদম একটা বারুদের স্তূপাকারের ওপর দাঁড় করিয়ে রেখেছে তৃণমূল কংগ্রেস। ভাঙড়ের মানুষ এই অশান্তি চান না, দক্ষিণ 24 পরগনার মানুষ, বাংলার মানুষ এই অশান্তি চান না। আপনি ভাঙড় বলছিলেন, আমি আপনাকে বক্তুই বলতে পারি যে তৃণমূলের নেতা তৃণমূলের পঞ্চায়েতের উপপ্রধানের মাথায় বোম মেরে দিয়েছিলেন। তার রিটালিয়েশনে 20 জন মহিলা এবং শিশু, সবাই তৃণমূল পরিবারের লোক, তাদেরকে মেরেছিল তৃণমূলের হাতে তৃণমূল মরছে। কিন্তু বাংলার মানুষ তো শান্তি চাইছে। কিন্তু কথা হচ্ছে, আরাবুল কি শান্তিপ্রিয় লোক? আপনি খুব কারেক্টলি একটু আগে বললেন যে কলেজের অধ্যক্ষের দিকে তিনি জগ ছুঁড়ে মেরেছিলেন। শওকত মোল্লা, মুখ্যমন্ত্রী বলছেন তিনি ভালো বোম বাঁধতে পারেন, তুই সারাদিন ধরে বোম বাঁধিস, তোরা বোম মারামারি করিস। এখন এত কিছু জানবার পরেও তোমাদের একসময় সম্পদ ছিল না, সবকিছু তোমরা এত কিছু বলছো। দলের তরফ থেকে আমরা যে কথা বলতে চাই, রাজ্যের একটা কথা বলি, ভাঙড় সংলগ্ন এলাকা জুড়ে আমরা যদি 1977 সালের পর থেকে যদি রাজনৈতিক কালচারটা দেখি, পলিটিক্যাল কালচার যদি দেখি, সেই পলিটিক্যাল কালচারের জন্মদাতা কারা নাম করে বলতে হবে কি? সায়ন, আজকে যেটা দেখছি সেই পলিটিক্যাল কালচারের জন্মদাতা কারা, সেইটা কি বলতে হবে, নতুন করে নাম বলতে হবে? মাঝখানে
না, সে আপনি নাম বলবেন কি নাম বলবেন না সে আপনার বিষয়, সেও আমি চাপিয়ে দেবো নাকি, সেটা আমার কথা নয়। আমি যে কথা বলছি খুব স্পষ্ট এবং খুব নির্দিষ্টভাবে, ভাঙড়কে কিছুদিন আগে কলকাতা পুলিশের আন্ডারে আনা হয়েছে। রাজ্যের মাননীয় পুলিশ মন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি ভাঙড়কে কলকাতা পুলিশের আন্ডারে নিয়ে এসেছেন। আমরা বলছি কলকাতা পুলিশের আন্ডারে এনে কোন লাভটা হয়েছে? ভাঙড় তৃণমূলের হাতে যেভাবে রক্তাক্ত হচ্ছে, ভাঙড়ের মাটি যেভাবে কলুষিত হচ্ছে, ও কলকাতা পুলিশ কেন, ও বিদেশের যে কোনো সংগঠনের হাতে পড়লেও ভাঙড় ছাড়বে না। বেশ, আমি এখান থেকে একবার সুস্মিতাদির কাছে যাব। সুস্মিতাদি, কলকাতা পুলিশ কেন বিদেশের কারোর হাতে পড়লেও, কোনো এজেন্সির হাতে পড়লেও ভাঙড় ছাড়বে না? সত্যি তো কলকাতা পুলিশ এই মুহূর্তে ভাঙড়ে কন্ট্রোল নিয়েছে, ভাঙড় কলকাতা পুলিশ জুরিসডিকশনে আসে। তারপরও দুই নেতা ঠিকই বলেছেন, বাম জমানা থেকেই এদের উত্থান, তবু গত 16 বছর ধরে তো তৃণমূল কংগ্রেস করছে। তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব একাধিক সময় বলে এসেছে শান্তি রাখো, শান্তি রাখো। ভোট শুরুর আগেই যদি এই হাল হয়, তাও আবার তৃণমূলের অন্দরে, ভোটের সময় কি হবে? বিষয়টা হচ্ছে যে ভাঙড় যেমন কলকাতা পুলিশের জুডিডিকশনের মধ্যে এসছে, তেমন আবার এই পুরোই জুডিডিকশনটাকে 4টে থানার আন্ডারে ভাগ করা হয়েছে, যাতে আরও সুপরিকল্পিতভাবে এখানে প্রশাসনিক ব্যবস্থাটা এরা চালু করতে পারে এবং সেটাকে পরিচালনা করতে পারে। কিন্তু ওয়্যারাজ দেখছি আমরা ভাঙড়ের জায়গায় থেকে গেছে, ভাঙড়ে আরাবুলও রয়ে গেছে, শওকাতও রয়ে গেছে, তাদের মারপিটও রয়ে গেছে। এবং অদ্ভুতভাবে আজকে দুজনের কাছ থেকে একটা বিবৃতি পেলাম যেটা আমাকে পুরো অবাক করে দিল। মানে সেটা হচ্ছে, যদিও তৃণমূল কালচারে কোনো কিছুই অবাক হওয়ার মতো নয়, তার কারণ হচ্ছে শওকাত মোল্লা বলছে আরাবুল এখানে সংগঠনটাকে দুর্বল করার জন্য এখানে এই বিশৃঙ্খলতার সৃষ্টি করছে। আর ঠিক আরাবুল আবার উল্টো তরফ থেকে ঠিক একইভাবে শওকাত মোল্লার উপরে এই দায়ভার চাপাচ্ছে। তারা দুজনেই বলছে এই সিটটাকে গিফটেড করে দিতে চায় নওশাদ সিদ্দিকীকে। তা সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটা কথাই বলবো, আজকে এই যে তৃণমূলের যে কালচার, তৃণমূলের কালচারে হ্যাঁ ক্যাডার ভিত্তিক দল না, এখানে সুপ্রিমোই একমাত্র প্রধান কথা বলে। তিনিই বলেন 294টা আসনে আপনারা আমাকে দেখে ভোট দেবেন, কিন্তু তারপরে তিনি যখন বলেন যে তুই তো বোম বাঁধিস বাস স্ট্যান্ডে বসে, তারপরে তাকে দেখা যায় সেই লোকটিকে আবার বিধায়কের টিকিটও দিতে এবং সে জিতে এসে সেখানে দায়িত্বভারও নেয়। একটা অদ্ভুতভাবে আমি বুঝতে পারছি না, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী তিনি সুপরিকল্পিতভাবে প্রত্যেকটা জায়গায় কি নিজে দ্বন্দ্ব বাঁধিয়ে নিজের দলকে খবরের শিরোনামে রাখার জন্য এই পরিস্থিতিটাকে তৈরি করে? বুঝতে পেরেছি। আমি একবার ওফেলিয়াদির কাছে যাব। ওফেলিয়া সিনহা বিজেপির মুখপাত্র আমাদের সঙ্গে রয়েছেন। ভোটের আগে যদি এই পরিস্থিতি হয়, তাও ভাঙড়ের মতো কেন্দ্রে নিশ্চয়ই আপনারা প্রার্থী দেবেন ভাঙড়ে। তৃণমূলের অন্তর্দ্বন্দ্বেই রণক্ষেত্র, বিরোধী থাকলে সেখানে কি হবে? বুথ অব্দি তো মনে হচ্ছে না আপনাদের এজেন্টরা পৌঁছতে পারবে। পৌঁছাবে, কিন্তু এখানে তৃণমূলের দ্বন্দ্ব কেন জানেন? এইখানে হচ্ছে চলে যাওয়ার আগে যে পারো যত পারো লুটে পুটে খাও। আজকে ভেবে দেখুন তো, আরাবুল ইসলামের ছেলের পেট্রোল পাম্প, তো ওখানে সব বড় নেতা ছোট নেতারা তো চাইছে এই শেষ সুযোগ, শেষ সময়, সেল বাজারে যেরকম শোনা যায়, এই 2 মাসের মধ্যে যা পারো করে নাও, ক্ষমতা আর থাকবে না, মমতা বিদায় নিচ্ছে। তাই 2026-এর আগে যে যার ঘর সামলানোর চেষ্টা করছে। ওদের এই যে দ্বন্দ্ব, এত কিছু সব কিছু জেনেই তো, একেবারে সত্যি কথাই তো এমএলএ করছেন তো উনি বোম বাঁধা জেনে, কারণ পশ্চিমবঙ্গের শিল্প তো তিনি ধ্বংস করেছেন। বোমা শিল্পে পারদর্শী যারা রয়েছে তাদের তিনি টিকিট দেবেন। এইবার তিনি কি করছেন না, এখানে দেখতে পাচ্ছেন যে এই মুসলিম যে কমিউনিটি, এদেরকে খেপিয়ে দেওয়া, এটা কিন্তু একেবারে ফুরফুরা শরীফ থেকে শোনা গেছে যে মুসলমানদের কেবল তেজপাতার মতো ব্যবহার করেন। এখানেই আমার একটা প্রশ্ন আপনাকে, আপনি যেমন বললেন, এবং যে কি বোমা বাঁধে যারা, ঝামেলা করে যারা, হিংসা করে যারা, তাদেরকেই তৃণমূল কংগ্রেস টিকিট দেয়, তাহলে কি বিজেপিও সেই পথেই হাঁটে? কারণ আপনারা এরকমই একজন কোটানকোট বলবো অভিযুক্ত ক্রিমিনাল এবং তার ছেলেকে ভাটপাড়ায় টিকিট দিয়েছেন সাংসদের এবং পরবর্তীকালে বিধায়কের। আমি কেন প্রশ্নটা করলাম, শুনুন, একই কারণে প্রোফাইলে দিয়ে একটু দেখিয়ে নিই, ভাটপাড়ার ছবিগুলো দেখাবো একটু। বছরের শুরুতে ভাটপাড়ার 6 নম্বর ওয়ার্ডে 4 রাউন্ড গুলি চলল। এখানে তো হাতাহাতি হয়েছে ভাঙড়ে, ওখানে চলল 4 রাউন্ড গুলি। নিমবাগান এলাকা আচমকাই গুলি চলে, কে বা কারা গুলি চালালো ভাটপাড়া থানার আইসি সেটা তদন্ত করছে, যেমন প্রতিবার হয়। আর এই ভাটপাড়া 2019 সাল থেকে অগ্নিগড়,
এই 2019 কেন, আমি আরেকটু পিছিয়ে যাই, 2014 সাল থেকে ভাটপাড়া অগ্নিগর্ভ, এখানে কমিউনাল রাইটস দেখা গেছে। একদম এই কথাটা ব্যবহার করতে আজকে কোনো দ্বিধা নেই। আমরা সবাই জানি 2014 সময় নেলসন রোডে গৌরীয় মঠের প্রসেশনে প্রথম সমস্যা তৈরি হয়। 2019-এও যেটা হয় সেটা প্রায় কমিউনাল লাইন্সে গিয়েছিল এবং তাতে সরাসরি অর্জুন সিংয়ের নাম উঠে এসেছিল। এবং তারপর থেকে আমরা দেখেছি ভাটপাড়া কখনো শান্ত হয়নি, উল্টে ভোট এলে ভাটপাড়া অশান্ত হয়। তাই অফিলিয়াদি, আপনার লজিক ধরেই আমার প্রশ্ন, ঠিক যেমন তৃণমূল ভাঙড়ে টিকিট দেয় আপনার কথায় দাগি আসামিদের, ঠিক তেমনই কি আপনারা ভাটপাড়ায় টিকিট দেন আপনার দলের, আবার আপনার লজিক ধরে কোট আন কোট বলছি, আমার কথা নয়, অভিযুক্তদের? না, এইটা বলতে দিন, আমাকে যখন বলতে বলেছেন বলে নি, তারপরে দিদি আপনি বলবেন। দেখুন, এইখানে যে বিষয়টা সেটা তো এখনো দেখা যাচ্ছে যে তদন্তের আওতায় রয়েছে, তাই না? পুলিশ আগে বলুক কারা গুলি চালিয়েছে, কারা চালায়নি, কারা করছে। কারণ এই অর্জুন সিং যেতে বাধ্য হয়েছিলেন কেন, কেন তার উপরে অত্যাচার, সবটাই তো দেখতে হবে। ইতিহাসটা আপনি একটু বোধহয় পাতা ভুলে খুলে যাচ্ছেন, দেখুন। ইতিহাসে পুলিশ কিন্তু একাধিক রিপোর্ট দিয়েছে। রিপোর্ট 19-এ কি হয়েছিল তাই নিয়ে। হ্যাঁ। 2024 ছাড়ুন, 24-এর ভোটের আগেও ভাটপাড়ায় গুলি চলেছে, অর্জুন সিং ঘনিষ্ঠ কিছু মানুষ মারা গেছে, অভিযোগও ছিল অর্জুন সিং তাহলে ঘনিষ্ঠ কিছু, অর্জুন সিং নিশ্চয়ই অর্জুন সিং নিজের ঘনিষ্ঠ কিছু ঘনিষ্ঠদের মানুষই আবার মারছেন গুলি না। চালিয়েছে। এইবার আমি বলি, কিছু ক্ষেত্রে হয়তো আপনারা এরকম কিছু খুঁজে পেতে বার করবেন, কিছু ঘটনা থাকে যেগুলোকে অতিরঞ্জিত করা হয়, সেই দিকে আমি যাব না, ঠিক আছে? আমি অতিরঞ্জিত ঘটনাকে যাব না, যেটা ঘটেছে সেটা নিয়ে বলুন। আর ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে যদি কথা হয় তাহলে সেটা অতিরঞ্জিত। না, অতিরঞ্জিত কারণ আজকের কথা, আমি আজকের বিষয়টা বলছি। আমি এইটা আপনার কথাটা শুনে আমার এই যুক্তিটাই মনে হলো যে যখন সে তৃণমূলে থাকছে তখন সে খারাপ ব্যক্তি, আর যখন না, একটু বলি আজিজুল্লাহ, আর যখন সে বিজেপিতে যাচ্ছে তার মানে সে কোনো দায়বদ্ধতা থেকে এই জিনিসটা করছে। এইবার আমার প্রশ্নটা হয়েছিল, গার্গীদি বরিষ্ঠ নেত্রী, এই বেল্টের বরিষ্ঠ নেত্রী গার্গীদি বারবার এই প্রশ্ন তুলেছেন। অফিলাদি প্লিজ, আপনাকে আমি সময় দেবো। বারবার এই প্রশ্ন তুলেছেন, বারবার এই প্রসঙ্গ টেনেছেন যে ভাটপাড়া কেন বারবার উত্তপ্ত হয়। ভাটপাড়া ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, সেখানে মানুষ রুটি রুজির কাজ করতে যায়, সেখানে কমিউনাল ভায়োলেন্স হচ্ছে, সেখানে গুলি চলছে আয়ে দিন। এবং যেটা অফিলিয়াদি বলছেন যে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, এমনটা নয়। ভাটপাড়ার ইতিহাস দেখলে আমরা দেখবো প্রায় দিনই সেখানে গুলি চলে, বছরে অ্যাটলিস্ট দুবার তো সেখানে গুলি চলেই। কি বলবে সাহেব? কম বললে পক্ষ প্রতিপক্ষ না থাকলে কি গুলি কি ইচ্ছে করে আনন্দ করে কেউ চালাচ্ছে? নিশ্চয়ই কোনো দিক থেকে ঘাত প্রতিঘাত ঘটছে এবং তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ওখানে বর্তমান রয়েছে, একেবারে যে নেই তা নয়। অফিলিয়াদি, সায়ন বন্দ্যোপাধ্যায়, সায়ন বলো। আমার দুটো কথা খুব মনে পড়ছে, এখানে বিজেপির প্রতিনিধি বলছিলেন আজকে যাকে নিয়ে আলোচনা হচ্ছে শওকত মোল্লা। আমি খুব ভুল না করলে 2021 সালে যখন পোস্ট পোল ভায়োলেন্স হয়, ভোট পরবর্তী হিংসা, গোটা রাজ্য জুড়ে ভোট পরবর্তী হিংসার একটা অন্যতম জায়গা ছিল ক্যানিং পূর্ব, যেখানে শওকত মোল্লা বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। বুলডোজার দিয়ে বাড়ি ভাঙা হয়েছিল। কলকাতা হাইকোর্ট সিবিআই কে নির্দেশ দিয়েছিল তদন্ত করবার জন্য, শওকত মোল্লা সহ আরো যা যা রয়েছে। 5 বছর হতে শিক্ষাটা পঞ্চায়েত নির্বাচনে ডোমকল মনে আছে? ডোমকল থেকে মজিদ মাস্টার গোটা বাংলা জুড়ে সন্ত্রাসের ইতিহাস, আমি বলিনি, গোটা বাংলা জুড়ে সন্ত্রাসের ইতিহাসের স্মৃতিচারণা করে যদি এই ঘটনাগুলো আসে, আমি তোমাকে ধন্যবাদ জানাবো। তৃণমূলের প্রতিনিধি বললেন, আমি আসলে বাইরে আছি বলে আমার বুঝতে অসুবিধা হচ্ছে। আমি সেই জন্য ডিস্টার্ব করছি না, মানে জাস্ট একটা কোয়েশ্চেন করলাম। ধন্যবাদ ধন্যবাদ। আপনার সময়তে আপনি কোয়েশ্চেন করুন, উত্তর করুন, রাত পেজে লিখুন, কোনো অসুবিধা নেই, অন্যের সময় নাক গলাবেন না। আমি যেটা বলছি যে এই পোস্ট পোল ভায়োলেন্সের সময়তে শওকত মোল্লা সহ যে বিপুল পরিমাণ তৃণমূলের নেতাদের বিরুদ্ধে যে অভিযোগ ছিল, 5 বছর হয়ে গেল আজকে নেতাদের বিরুদ্ধে সিবিআই কোনো অ্যাকশন নিল না, কোনো ব্যবস্থা গ্রহণ করলো না। আজকে কি উত্তর দেবে বিজেপি? আজকে এখানে ঢোক গিলতে হচ্ছে বিজেপিকে ভাটপাড়ার নাম শুনে। এই অর্জুন সিং 2019 সালে বিজেপিতে যাওয়ার আগে এই ভাটপাড়া, এই ব্যারাকপুর সহ এই গোটা বেল্টে কোনো বিরোধী দলের অস্তিত্ব রাখেনি। সেখানে গুলি চালানো, সেখানে বোম বাঁধা, সেখানে বোম মারা, একের পর এক কাজ চালিয়েছে। আজকে শুধুমাত্র সে বিজেপি বলে তাকে আজকে ডিফেন্ড করতে হবে? আপনি বলছেন বাংলায় আর নয় অন্যায়,
যে শুভেন্দু অধিকারী গোটা পূর্ব মেদিনীপুর জুড়ে বিরোধী শূন্য করে দিল এক সময়, আজকে সেই শুভেন্দু অধিকারীকে নিয়ে বলছেন বাংলার বুকে আপনি গণতন্ত্র বাঁচাবেন। এই হিপোক্রেসি একসাথে চলতে পারে? আর তৃণমূলের ক্ষেত্রে আমরা একটাই কথা বলতে পারি, অভিষেক ব্যানার্জি বারুইপুর থেকে দাঁড়িয়ে বলেছেন ভাঙড়ে নাকি ওনাদেরকে জিততে হবে। দক্ষিণ 24 পরগনা 2008 সালে তৃণমূলকে জিতিয়েছিল। জেনে রাখুন, তৃণমূলের বিদায় বেলায় গোটা দক্ষিণ 24 পরগনা থেকে তৃণমূল হারবে, বেশ, আমরা একটা ছোট্ট বিরতি নেব, কিন্তু বিরতিতে যাওয়ার আগে সায়ন যে কথাগুলো বললো সেটার পরিপ্রেক্ষিতে আমি একটাই কথা বলতে চাই যে যখন মেদিনীপুরের কথা হচ্ছে, মেদিনীপুর সত্যি হয়তো শুভেন্দু অধিকারী বিরোধী শূন্য করে দিয়েছেন যেমন সায়ন অভিযোগ করছে, কিন্তু একটা ফ্যাক্ট আমরা জানি যে ওখানে লক্ষণ শেঠ নামক একজন নেতা ছিলেন যিনি ঠিক করে দিতেন কার বাড়িতে কোন পত্রিকা যাবে। এটাও সায়নদের মনে রাখতে হবে যে এই বিরোধী শূন্যের খেলা, সেই খেলা পশ্চিমবঙ্গে শুধু তৃণমূল কিংবা বিজেপি করছে না, তার আগেও যারা ছিলেন কংগ্রেস কিংবা বামেরা তারাও কম করেননি। লেটস ওয়ে এভরিথিং ইকুয়ালি। ভোট পরবর্তী হিংসা কিংবা ভোটের আগে হিংসা নিয়ে আমরা কথা বলছিলাম। দুটো জায়গার ছবি আপনাদের দেখালাম, ভাটপাড়ার ছবি দেখালাম এবং ভাঙড়ের ছবি দেখালাম। একই সঙ্গে আজকে একটি সমবায় নির্বাচন হয়েছে নন্দীগ্রামে। সেই সমবায় নির্বাচনেও কিন্তু আজকে ধুন্ধুমার পরিস্থিতি। জিতেছেন কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন ছিল, বিজেপি সমর্থিত প্রার্থী জিতেছেন, কিন্তু তারপরেও যে ধুন্ধুমার পরিস্থিতি যার জন্য পুলিশকে নামতে হলো, আমার এই প্রশ্নটা সরাসরি আজিজুলদার কাছে থাকবে। আজিজুলদা, ভোট মানুষের গণতান্ত্রিক অধিকার, তা সমবায় সমিতির ভোট হোক, উন্নয়ন সমিতির ভোট হোক, কিংবা যদি কলেজের ভোটও হয়, কলেজের ভোট তো ছেড়ে দিন, বহুদিন বাংলা দেখেনি। ছাত্র নির্বাচন বলে জিনিসটা বাংলায় হয় না, কেন হয় না আমরা জানি না। সুদীপ্ত গুপ্তর সেই মৃত্যু আমাদের মনে আছে। আমাদের এই স্টুডিও থেকে খুব বেশি দূর যেতে হবে না সুদীপ্ত গুপ্তর বাড়ি দেখার জন্য। তারপর থেকে সেই যে মন্দ হলো আজ পর্যন্ত তার চালু হলো না। প্রথম প্রশ্ন, তরুণ প্রজন্মদের আপনারা কি করছেন এই প্রশ্ন আর করবো না, কারণ গত 15 বছর ধরে করে করে তার উত্তর আমরা পাইনি। কিন্তু প্রশ্ন হলো, ভোট হলে হিংসা কেন হবে? গণতান্ত্রিক প্রক্রিয়ায় হিংসা কেন হবে? ডেমোক্রেসি না, এটা ডান্স অফ ডেমোক্রেসি হয়ে যাচ্ছে কেন? এটা আমারও প্রশ্ন। দেখো, আমি তো আপনারাই তো বোঝা কি সবচেয়ে বেশি মানে না, প্রশ্নটা আমি বলিনি, আমার জবাবদিহির জায়গাটা থেকে বলছি। আমি তো তৃণমূলের মুখপাত্র নাই, অফিসিয়াল মুখপাত্র না। আমি ঘোষিতভাবে এই রাজ্যে একটা বহুত্ববাদী সংস্কৃতির ধারক বাহক, এর প্রতিনিধি হিসাবে আমি বিজেপির মতো একটা ফ্যাসিস্ট পার্টি সে যাতে না আসতে পারে, তার যে সবচেয়ে কমেন্ডেবল, সবচেয়ে বিকল্প, যে বিশ্বস্ত বিকল্প, তার পক্ষে আমি কথা বলি। যদি ফ্যাসিজমের কথা বলি, তাহলে এই ভোটের সময় সমস্যা করা কিংবা ভোট নিয়ে হিংসা, এটাও তো ফ্যাসিজমের একটা চূড়ান্ত লক্ষ্য। তুমি দেখো, ভোটটা, তুমি হিংসার কথা বলছো তো, ভোটে জিতলো কে? বিজেপি জিতলো। মানে হিংসা করিয়েছে বিজেপি? না, প্রশ্ন হচ্ছে বিজেপি ভোটে জিতছে, হারছে তৃণমূল কংগ্রেস। প্রশাসনকে কি তৃণমূল বলে দেয় যে তাহলে ভোটটা যদি ওইভাবেই হতো তাহলে তৃণমূল জিততো? বিজেপি জিতলো কি করে? এটা আমার প্রশ্ন। বিজেপি জিতেছে বলেই আক্রোশ। এই যে প্রতিহিংসার রাজনীতি, জেলাটা তো শুভেন্দু অধিকারীর জেলা। প্রতিহিংসা, কারণ সেখানে যে দুটো খড়কুটো আছে তারাই লাফালাফি করছে এবং প্রকাশ্যে বলছে এটা কোনো রাজনৈতিক নির্বাচন নয়। তাই যদি না হবে তাহলে পুলিশ কেন লাগে? পুলিশকে কেন নামাতে হচ্ছে? কেনই বা তাদের মধ্যে এত শোরগোল, এত আটকানো? এই প্রশ্নটাই তো আমার সুস্মিতাদির কাছে, যে এটা রাজনৈতিক নির্বাচন নয়, এটা কোনো বিধানসভা, লোকসভা কিংবা কোনো পুরসভা কিংবা কোনো গ্রাম পঞ্চায়েতেরও নির্বাচন নয়, এটা একটা সমবায় সমিতির নির্বাচন। তাতে এত হিংসা? 26-এর শুরুতে যদি এই হয় চিত্র, ঠিক যখন ভোটটা ঘোষণা হবে তখন তো বাড়ি থেকে বেরোতে পারবো না মনে হচ্ছে। ব্যাপারটা হচ্ছে, দেখুন জায়গাটা কোথায়, নন্দীগ্রাম। ডমিনেট করে কে? শুভেন্দু অধিকারী। এই শুভেন্দু অধিকারী কি তৈরি হয়েছিল কোথায়? তার বেস কোথায় ছিল? তৃণমূল কংগ্রেস। এই বিরোধী শূন্য করার প্রক্রিয়া সে কোথা থেকে হস্তগত করেছে? তৃণমূল কংগ্রেসের থেকে হাত পাকিয়েছে। বিষয়টা হচ্ছে, একটু প্লিজ, এক মিনিট, আমি অফিলিটি আপনাকে বলিনি তো, আমি ডিস্টার্ব করিনি আপনাকে, একটু বলতে দিন। এবার আজিজুলদা খুব সুন্দরভাবে ক্লেভারলি বলে বেরিয়ে গেল যে জিতেছে কে? বিজেপি। তাহলে লড়াই করছে কে? তাহলে প্রশাসন কিছু করেনি। এইটা কিন্তু কোনো রাজনীতি সম্ভাবনাময়, শিল্প যেমন সম্ভাবনাময়, রাজনীতি সম্ভাবনাময়, কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপটে কোনো গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোনো নির্বাচন লড়াই করতে গেলে যে প্রসেসিং থাকে, আর আজকে একটা সমবায় সমিতির ইলেকশন, তার প্রসেসিং কিন্তু এক না। সমবায় সমিতি মানে কোনো রকম কোনো প্রতীকে ভোট হয় না, বাট
তাদেরই পতাকা দিয়ে, তাদেরই সমর্থকরা, তাদেরই কোনো না কোনো পোস্টের লোকেরা দাঁড়িয়েছে, তাদেরকে বলছে সমর্থন করছে। তার মানে সেখানে সেই শুভেন্দু অধিকারী প্ল্যান এ, প্ল্যান বি না প্ল্যান সি কোনটা কাজ করেছে জানি না, যে কোনো একটি বিষয়ে কাজ করেছে। এখানে প্রশাসনের কিছু করার নেই, প্রশাসন ভূমিকা পালন করেছে ইলেকশনের পরে। যেই যে মারপিটটা দেখছেন ইলেকশনের পরে এসে প্রশাসন সেখানে বিজেপি কর্মীদের গায়ে হাত তুলেছে, এইটার খবরে যা শুনলাম। এবার বিষয়টা হচ্ছে আমি আসবো আপনার কাছে, কিন্তু আমি একবার সায়নের একটা প্রতিক্রিয়া নেব। সায়ন, তুমি নিজেই কিছুক্ষণ আগে বললে যে মেদিনীপুরের কথা বলা হচ্ছে কিংবা নন্দীগ্রাম, যার যে বিধানসভার আন্ডারে পড়ে, যে লোকসভার আন্ডারে পড়ে শুভেন্দু অধিকারীর গড়, তাহলে আজকে সমবায় সমিতির এই নির্বাচন ঘিরে যে ধুমধুমার পরিস্থিতি, তার জন্য দায় কাকে করবে? বিজেপিকে নাকি বিরোধী দলে থাকা তৃণমূলকে? দেখুন দুটো কথা। প্রথম কথা, আপনি বিরতিতে যাওয়ার আগে একটা ছোট্ট কথা বললেন যার উত্তর আমার দেওয়া প্রয়োজন। আপনি লক্ষণ শেঠের প্রসঙ্গ এনেছেন। লক্ষণ শেঠের প্রসঙ্গ যেমন আপনি এনেছেন, তেমন এটা না বললে কথাটা অসম্পূর্ণ রয়ে যাবে যে লক্ষণ শেঠকে পার্টি 2014 সালে বহিষ্কৃত করেছিল, সেই পার্টির নাম সিপিআই। এক নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে আইন শৃঙ্খলা রাজ্যের বিষয়, স্টেট সাবজেক্ট। ভারতবর্ষের সংবিধান অন্তত তাই বলতে। সুতরাং ল অ্যান্ড অর্ডারের ক্ষেত্রে যদি ল অ্যান্ড অর্ডার ডিটোরিয়েট করে, সেক্ষেত্রে রাজ্য সরকারের দিকে অবধারিতভাবে আঙুল উঠবে। এই নিয়ে কোনো দ্বিতীয় মত প্রকাশের কোনো জায়গা থাকে না। 3 নম্বর কথা, এক্ষুনি আলোচনায় কেউ একজন বললেন, যেহেতু সামনে আমার স্ক্রিন নেই ফলে আমি দেখতে পাচ্ছি না স্বাভাবিকভাবে, বাট কোনো একজন প্রতিনিধি বলেছেন, আমার এই প্যানেলের প্যানেলিস্ট কেউ একজন বললেন যে 34 বছরের লেগাসি অনুযায়ী এই জিনিসগুলো চলছে। আমি আপনাকে বলতেই পারি, অবশ্যই 2-1টা বিচ্ছিন্ন ঘটনা 34 বছর সরকার চালানোর সময় যে ঘটেনি তা তো আমি এখানে বসে দাবি করতে পারবো না, কিন্তু এটাও তো আমরা উদাহরণস্বরূপ দেখতে পারি যে 34 বছর যখন সিপিআইএম এর বামফ্রন্টের সরকার ছিল, সেই সময় কলকাতার বুকে কলকাতা কর্পোরেশন তৃণমূল কংগ্রেস চালিয়েছে। আজকে কলকাতা কর্পোরেশনের ভোট করতে গেলে তৃণমূলের যে অগণতান্ত্রিক মনোভাব থেকে তা তো গোটা রাজ্যের মানুষ আমরা দেখেছি। পঞ্চায়েতের ভোট হয়ে যাওয়ার পরে ব্যালট বাক্স লুট হয়ে যায় কাউন্টিং সেন্টার থেকে, ব্যালট চিবিয়ে খেয়ে নেওয়া হয়। এই চূড়ান্ত অগণতান্ত্রিক ফ্যাসিস্ট তৃণমূল কি নয়? কয়েনের এপিট ওপিট। এপিট আর ওপিট কি বলবেন? সত্যি তো যে সময় না জুলদা, যে সময় সায়ন যে সময়ের কথা বলছে কলকাতা পুরসভা, সেই সময় তৃণমূল কংগ্রেসের আন্ডারে। না, আমি একটা কথা বলি, বিরোধী শূন্য কিন্তু তারা পুরোটা করে। তৃণমূল কংগ্রেসের কলকাতা কর্পোরেশন তৃণমূল কংগ্রেসের দখলে ছিল কোন সময়? এমন নয় 1977 সাল থেকে 2011 পরে পুরো সময়টা। এবং আমাদের এই ইতিহাসটা আমি বলতে পারি, 8 এর পর থেকে প্রশান্ত সুর যখন মেয়র হয়েছিলেন, সেই ইলেকশনটা সিপিএম কিভাবে সন্ত্রাস করে দিয়েছিল, একটু ডিস্টার্ব না করে পাচ্ছি কিভাবে না। সন্ত্রাসটা আমি করেছিল? আজিজুল্লাহ একটা কথা বলছি, সিপিএম এর টাইমে এই সন্ত্রাস ছিল, একেবারে ছিল না, আমরা অস্বীকার করব না, কিন্তু তখন কিন্তু বিরোধীদের অন্তত স্পেস ছিল। আমাদের কিছু কিন্তু পৌরসভা আমাদের দখলেও ছিল, আপনারা এটা কিন্তু একটার জন্য অস্বীকার করলে চলবে না। আজকে যেভাবে দিদি, তৃণমূল পুরো বিরোধী শূন্য করে দিয়েছে, একটা ওয়ার্ডের জন্য সেই আপনারা জায়গায় মেয়র হতে পারেননি। না। ভুলে যাচ্ছেন কেন? সুস্মিতা দি, যদি আমি প্লিজ চিৎকার করবো না, আমরা কেউ চিৎকার করবো না, আমরা কেউ চিৎকার করবো না, আমরা কেউ চিৎকার করবো না। কিন্তু সুস্মিতা দি, আপনি যেখানে বলছেন বিরোধী শূন্য, আমি কিন্তু এইটুকু আপনাকে বলতে পারি, এই মুহূর্তে মালদায় 2 জন রয়েছে যারা আপনাদের, অর্থাৎ দুটো লোকসভা কেন্দ্রের প্রার্থী আপনাদের। এবং সেখানে যদি আমি ধরে নিই, যদি একটা বিধানসভায় 7টা করে, লোকসভায় 7টা করে বিধানসভা কেন্দ্র থাকে, এই মুহূর্তে 14টা সিট কিন্তু আপনাদের হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও বলে দিই, এটা সরলীকরণ, এতটা সরলভাবে ভোট হয় না। ঠিক সেভাবে এই মুহূর্তে আপনাদের দলে তৃণমূল ছেড়ে অনেকেই ফিরছে। মণিহান চৌধুরীর সেই বাড়ির 2টো দরজা কিন্তু ভেঙে চুরে আবার এক হয়ে যাচ্ছে, অনেকে বলছেন বার্নিল ওয়ালের মতো। সমস্যা হচ্ছে এই যে বিরোধী শূন্য হওয়াটা, এটা কি শুধুই বিরোধীদের মার দিয়ে কিংবা বিরোধীদের প্রতি হিংসা করে বিরোধী শূন্য করা হচ্ছে? প্রথম বক্তব্য, কালীপদ সেনগুপ্ত, যিনি বিজেপির রাজ্য কমিটির সদস্য, কালীপদ সেনগুপ্ত বলছেন যে মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার পান তাদেরকে বাড়ি থেকে বেরোতে দেবেন না ভোটের দিন। নিদান দিচ্ছেন। যদি খুব ভুল না করি, এরকম নিদান দেয় কারা দেয় জানেন? তালিবানরা দেয়। কোথায় দেয়? আফগানিস্তানে দেয়। আইসিস দেয়। কোথায় দেয়? সিরিয়াতে দেয়, ইরাকে দেয়। আয়াতুল্লাহ খোমেনি দেয়। কোথায়? ইরানে। যাদের বিরুদ্ধে এই কালীপদ বাবুদের মূল লড়াই, তাদের সুরেই সুর বাজছেন কালীপদ সেনগুপ্তরা। দেখুন, স্বামীদের এখনো লক্ষ্মীর ভান্ডার পাওয়া মায়েরা আছেন, যারা
ওফেলিয়াদি, আপনি বিজেপির কর্মকর্তা, বিজেপির মুখপাত্র, সেই পরিচয় থেকে বিরত থেকে আজকে একজন মহিলা হিসেবে বলুন তো, কোন দলে আপনি যদি একজন কারোর সাধারণ মহিলা ব্যক্তিগত হতেন, মন্তব্য, আমি কোন বলি- দলের কোন নেতা যদি এমন মন্তব্য করতো মহিলাদের বাড়িতে বন্দি করে দিন, কারোর কি বলতেন? ব্যক্তিগত মন্তব্য, তার বিষয়ে দায়ভার আমার নয়। আমি কেবল এইটুখানি বলতে চাই, লক্ষ্মীর ভান্ডার দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো কৃতার্থ করছেন না, দিদি, এটা কারণ এটা আমার আপনার পরের টাকা, প্রত্যেক মহিলা নেবে। সুন্দর স্ট্র্যাটেজি। যেই কোনো মন্তব্য আসে যেগুলোতে আপনাদের আমি দল তো একটু বলছি, সমস্যায় পড়ে, না, না, আপনারা কোনো বলেন সমস্যা আমার নেই। নয়, তার ব্যক্তিগত। আরে কে কোনো বলছে? সমস্যা- বিজেপির রাজ্য কমিটির সদস্য বলছে, এ কোনো হ্যাঁ। এলেবেলে নেতা নয়। না, আমি ঠিক আছে মানলাম, কিন্তু স্বামীদের কি ভোট দিতে বারণ করেছেন? ভোট দিতে হবে, উনি বলেছেন জোড়া ফুলে নয় পদ্ম ফুলে। আরো সাংঘাতিক কথা বলেছেন লক্ষ্মীর ভান্ডার বাবা স্ত্রীদের ঘরে বন্দি করে রাখুন। কোথায় বলছেন দেখুন একবার, রাজনৈতিক মঞ্চ, পেছনে নরেন্দ্র মোদীর ছবি, পদ্ম ফুলের চিহ্ন। আমি বলছি এটা ওনার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত, কিন্তু আমাদের বক্তব্য হলো সেটা রাজ্য কমিটির 2026-এ তার দায়ভার নেবে না দল। 2026-এ যখন পরিবর্তন হবে, বিজেপি সরকার যখন গঠিত হবে, তখন এই লক্ষ্মী ভান্ডারের তাহলে টাকাও ওফেলিয়াদি, বাড়বে। তাহলে কিন্তু ওফেলিয়াদি, এর অর্থ তো এই না, এই যে, এই না, এই। এর অর্থ এই না যে স্বামীদের হাতে কাজ থাকবে না, না, এই যে। ওনাদের ওই একজন এমপির মতো বলবে যে 100 টাকা দাও তো, তাহলে আপনি- গাড়িতে আমি আপনি তেলটা at ভরি, least তাদের ওফেলিয়াদি- কিন্তু তেলটা কেনার জন্য ওফেলিয়াদি, আপনি চাকরি at থাকবে। least- ওফেলিয়াদি- আমায় অ্যাটলিস্ট আর কিছু বোঝাতে হবে না, না, ওফেলিয়াদি, কারণ বোঝাবো, কোনো কারণ বোঝানো ব্যক্তিগত- আমাদের কাজ। কারণ ওফেলিয়াদি, ওখানে 15 কোটি রাজনীতি টাকা হয়তো আমাকে দেয় না। এইভাবে হয়ে এসছে। আমি 15 কোটি টাকা পাওয়া অ্যাঙ্কার নই, বছরে আমি 15 কোটি টাকা পাই না, তাই মানুষের প্রশ্নগুলো আমি করব এবং আপনাকে বুঝতে হবে। হ্যাঁ, আমি বুঝেছি। এবং সেইখান থেকে আমার প্রশ্ন, বুঝেছি। যখন একজন বিজেপির রাজ্য কমিটির সদস্য একেবারে রাজনৈতিক মঞ্চ থেকে এই বক্তব্য রাখে, হ্যাঁ। কিভাবে ওফেলিয়াদি আপনাদের সুবিধার জন্য সেটা ব্যক্তিগত মন্তব্য হয়ে যায়? সুবিধা অসুবিধার কিছু নেই, সব সময় আমরা তো বলি এটা রাজ্যের, আমাদের, আপনাদের সবার করের টাকা, এটা সবার অধিকার আছে। কিন্তু অসুবিধাটা একটা জায়গায়, যখন মমতা বন্দ্যোপাধ্যায় প্রেশারাইজ করেন, যে এই যে এখন পাঁচালি শোনাচ্ছেন, এই যে প্রেশারাইজেশন চলছে ধীরে ধীরে, এইগুলোর বিরোধিতা করেছেন তিনি। এই আচ্ছা, বেশ, আপনি justify করলেন, বুঝলাম। আপনি justify করলেন, কিন্তু এই justificationটা এবার দিন তো রাজ্য কমিটির নেতার বক্তব্য শোনালেন, এবার শুনুন কেন্দ্রীয় নেতার বক্তব্য। লাল সিং আর্য বলছেন বাংলাদেশিদের যেন ভোটাধিকার না দেওয়া হয়। ভালো কথা, শুনলে ভালো লাগবে। পরের লাইনে বলছেন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বাংলাদেশিদের ভোটাধিকার কিংবা নাগরিকত্ব দেবেন না। টার্গেটে অনেকেই বলছেন মতুয়ারা। শুনুন। अवैध बांग्लादेश से कौन आया कौन नहीं आया विषय ये नहीं है। बांग्लादेश से जो भी अवैध ढंग से आया है वो मतदाता कहीं नहीं बनना चाहिए। किसी जाति धर्म की बात नहीं है। अवैध ढंग से जो भी आया है, किसी जाति का नाम लेना ठीक नहीं है। बांग्लादेशी एक शब्द हो गया, उसके अंदर सभी लोग हैं, कोई भी हो। जो अवैध ढंग से आए हैं उनका मतदाता सूची में नाम नहीं होना चाहिए। যে কোনো বাংলাদেশি, আমি আসছি আপনার কাছে, যে কোনো বাংলাদেশি তার যেন নাম না থাকে। কে বলছেন? লাল সিং আর্য, এসসি মোর্চার সর্বভারতীয় সভাপতি বলছেন। কোথা থেকে বলছেন? প্রেস কনফারেন্স থেকে বলছেন, অফিসিয়াল প্রেস কনফারেন্স থেকে বলছেন। কখন বলছেন? অমিত শাহ এই বাংলায় এসে বলে দেওয়ার পর যে মতুয়ারা শরণার্থী, তারাও তো বাংলাদেশ থেকে এসেছে, শরণার্থী, তারপর বলছে। তাহলে দাঁড়ায়টা কোথায়? একবারও কিন্তু উনি উচ্চারণ করেননি মতুয়া, উনি বলেছেন যে কোনো অবৈধ অনুপ্রবেশকারী। আর মতুয়ারা মতুয়ারাও তো- শরণার্থী, কি করে মতুয়ারা বলবেন? শরণার্থী, মতুয়ারা অনুপ্রবেশকারী না। এটা আচ্ছা। উনি রোহিঙ্গা এবং আচ্ছা। বাংলাদেশি আচ্ছা। মুসলমানদের মধ্যে আচ্ছা। ভাগাভাগি করেন। আচ্ছা। উনি কিন্তু পরিষ্কার আচ্ছা। ব্যাখ্যা তাহলে দিয়েছেন ফিলিয়াদি? অবৈধ অনুপ্রবেশকারী। আচ্ছা। বৈধ যারা, তারা থাকবেই, যারা খুব নিজের সুন্দর ধর্ম বক্তব্য। তাহলে এবং ফিলিয়াদি, নারীদের আপনি শুধু একটা ছোট্ট ক্লারিফিকেশন দিন। ইজ্জত রক্ষা করার ভারতীয় জন্য জনতা এসছে, পার্টির রাজ্যের তারা- শীর্ষ নেতৃত্ব যদি এই হতো মন্তব্য, যদি রোহিঙ্গা এবং বাংলাদেশি হয়, তাহলে কি তার কিছুক্ষণ পর ভারতীয় জনতা পার্টির সর্বোচ্চ নেতৃত্ব এই বাংলায় আর লাল সিং আর্যকে সতর্ক করেছেন এই মন্তব্যের জন্য। বলুন তাহলে রোহিঙ্গাদের জন্য, বাংলাদেশিদের জন্য সতর্ক করলেন, উনি উচ্চারণ তাহলে তো নতুন করেননি। বিজেপি। না না না, উচ্চারণ সতর্ক উনি করলেন কেন? করেননি, একবারও মতুয়া উচ্চারণ
সতর্ক করলেন কেন? উনি justify করছেন, simply বসে justify করার চেষ্টা করছেন একটা না না এরকম আমি জঘন্য বুঝলাম, মতুয়া তাহলে আপনি উচ্চারণ বলুন। করেনি, আপনি বেশ, মতুয়াটাকে জুড়ে দেবেন তাহলে- আর আমি না, না, শুনবো। না, তাহলে বলুন না। না না আবার বললাম না আমরা ওই 15 কোটি টাকা বছরে পাই না, আমরা না, না। একেবারে মানুষের কথা বলি। সতর্কীকরণ। তাহলে দিদি, কারণ তাহলে সতর্ক করলেন আপনাদের কেন? মতো রিপোর্টাররাই ঘুরিয়ে নাক দেখিয়ে তাকে একটা ফলস পজিশনে নিয়ে আসতে তাই? পারেন, তাই জন্য সতর্ক এখানে করলেন কেন সতর্ক BJP? বার্তা করা হয়েছে, তাহলে লাল সিং- যাতে ক্লিয়ার কাট করা হয়, মহামুশকিল। একেবারে ক্লারিফাই করে দেওয়া হয়, মহামুশকিল। ক্লারিফিকেশন ওফেলিয়া থাকবে দি, যে শরণার্থী। সবই বুঝলাম, বিজেপির সর্বোচ্চ নেতৃত্ব সতর্ক করলো কেন? তাই তো বলছি সতর্ক এই কারণেই যে যাতে এরপর থেকে ক্লারিফাই করে দিতে পারেন যে না, মতুয়ারা যারা এসছেন শরণার্থী আমি- তারা বাদে। আমি এই একটু- আমি এই clarify-টা ব্যাপারটা যেন উনি খুব করে হাস্যকর দেন। হয়ে যাচ্ছে। আমি হাস্যকর একটু- আপনার একটু কাছে সায়নের হতে কাছে পারে, যাবো। সায়ন, কি কারণ বলেন? আপনারা তো লুফল খুঁজবেনই, এটাই আপনাদের কাজ। ওই যে দিদি 15 কোটি টাকা বছরে পাই না, জনতার উদ্দেশ্যে জনতার স্বার্থে তো কথাগুলো বলতে হবে, লুপোলসগুলো খুঁজতে হবে। সায়ন, দেখুন, বিষয়টা হচ্ছে বাঙালিরা তো খুব সংবেদনশীল এবং আমরা খুব মানে সহিষ্ণু, মানে টলারেন্ট। আপনি একবারের জন্য কল্পনা করুন যে আপনি উত্তরপ্রদেশে বসে আছেন এবং উত্তরপ্রদেশের মানুষকে নিয়ে সে রাজ্যের কেউ একজন এমন একটা কথা বলেছে এবং সন্ধ্যেবেলায় বসে আপনি সেটাকে ডিফেন্ড করছেন। আমি খালি ভাববার জন্য আমি অনুরোধ করছি, আমি এর বেশি কিচ্ছু বলছি না। এসআইআর এর প্রক্রিয়া যখন শুরু হয় সেই সময়তে আমরা সর্বপ্রথম সিপিআইএম এর তরফ থেকে বলেছিলাম যে এসআইআর এর প্রক্রিয়াতে এই যে 1.5 কোটি 1 কোটি 20 লক্ষ রোহিঙ্গা, মুসলমান, বাংলাদেশি অনুপ্রবেশকারী ইত্যাদি ইত্যাদি বলে যে বাজার গরম করছে, আসলে সবচাইতে বেশি বিপদে পড়বে মতুয়ারা এবং হিন্দু উদ্বাস্তু শরণার্থীরা। ঠিক। আজকে এই কথা তো দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে। আপনি মতুয়া সমাজের দিকে তাকান, এই যে হাইকোর্টে মামলা করেছিল একজন, তারপর ইউনিয়ন গভর্নমেন্ট এসে বললো না না সিএ এর জন্য অ্যাপ্লাই করেছে, সেটা দেখালেই শুধুমাত্র আমরা এসআইআর এর নাম তুলে দেব, এ দায়িত্ব আমরা পালন করতে পারবো না। আসলে এরা তো বাঙালি বিরোধী। আপনি আসামের ডিটেনশন ক্যাম্পের দিকে তাকান, সেখানে হিন্দু মুসলমান বিষয় নয়, সেখানে বিষয় বাঙালি আর অবাঙালি। তাই খুব স্বাভাবিক কারণে আজকে বিজেপির মুখ থেকে এ কথা বেরিয়ে পড়েছে। এ তো বোঝা যাচ্ছে দিনের আলোর মতো পরিষ্কার। বাঙালি মানে- এবং সবচাইতে বেশ, আমি আসবো আপনার কাছে, তার আগে সুস্মিতা দি। আজকে বিজেপিকে বসে এগুলো বিষয়টা defend হচ্ছে করতে সায়ন হচ্ছে। যেখানে BJP শেষ আজকে করছে, আমি বসে সেখান থেকে এগুলোকে শুরু defend করছি। করছে। সায়ন- হ্যাঁ, অবশ্যই বাঙালি মানে আপনি বলতে চেয়েছেন ও তো শেষই হ্যাঁ, করছে। বলো। বলছি সায়ন যেখানে শেষ করছে আমি সেখান হ্যাঁ, বলো, থেকে শুরু বলো। করলাম বলো। যে এই যে আসামে ডিটেনশন ক্যাম্পে 12.5 লক্ষ হিন্দু 19.5 লক্ষর মধ্যে, তাহলে কি হচ্ছে যে তারা যে বলছে সিএ তে নতুন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুযায়ী যে নতুন সিটিজেন যারা কিনা অনুপ্রবেশকারী, মানে মুসলিম সম্প্রদায় বাদ দিয়ে প্রত্যেকটি ধর্মাবলম্বী লোক এই ভারতবর্ষে আসলে তাদেরকে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুযায়ী সিএএ তারা ফিল আপ করতে পারে। তাহলে তোমরা কি মানুষের সাথে ইয়ার্কি মারছো? একবার বলছো সিএ এর জন্য অ্যাপ্লাই করো, তোমাদেরকে ভারতবর্ষের সংবিধান অনুযায়ী নাগরিকত্ব দেওয়া হবে, আবার তোমরাই বলছো অনুপ্রবেশকারীরা কোনো নাগরিকত্ব পাবে না, ভোটাধিকার প্রয়োগ করতে পারবে না। তাহলে আমি আমাদের একটু- প্রশ্ন হচ্ছে আমি একটু না, উত্তর দেবার বিজেপির চেষ্টা শরণার্থীর একটা- সঙ্গে অনুপ্রবেশকে ওফেলিয়া। গুলিয়ে দেওয়া হচ্ছে কোনো একটা জায়গায়। শরণার্থী তাদের আপনারা দেখুন না, আপনার বাড়িতে যদি কোনো অতিথি বাহ, আসে, খুব এই দারুণ। ধরুন দুটো আমি দিনই বলছি, এতদিন আচ্ছা, আমি রাজনীতি একটু করলেন আপনারা। না, না, একটু আপনি না জেনে কি অফেলিয়া দি, চোরকে বাড়িতে অফেলিয়া দি। রাখবেন এখানে না তো? সবাই কোনো না কোনো রাজনৈতিক চেয়ারে বসে আছে, একমাত্র আমি এখানে জনতার চেয়ারে বসে আছি। আমার একটা খুব সহজ প্রশ্নের আপনি উত্তর দিন, কোনো জাস্টিফিকেশনের নয়, সহজ প্রশ্ন। লাল সিং আর্য বলছেন বাংলাদেশিদের যেন ভোটাধিকার না দেওয়া হয়, নাগরিকত্ব না দেওয়া হয়, সে যে বাংলাদেশি হোক, যে ধর্মেরই হোক, যে জাতেরই হোক, যারা অবৈধভাবে বাংলাদেশ থেকে এসছে। আমার খুব সহজ প্রশ্ন, এর ভেতর 47 সালে আসা এমনি নিপীড়িত হিন্দু বঙ্গসন্তান তারা রয়েছেন, 71-এ আসা হিন্দু বঙ্গসন্তানরা রয়েছেন, এবং বিভিন্ন সময় আসা মতুয়ারাও রয়েছেন। যখন উনি বলেন জাতি ধর্ম উপেক্ষা করে, তখন আপনাদের বাংলাদেশি মুসলিম কিংবা রোহিঙ্গাদের কথা বলা হচ্ছে না, তখন সরাসরি যারা বাংলাদেশ থেকে অবৈধভাবে এসেছেন তাদের কথাই বলা হচ্ছে। মতুয়ারাও তার আন্ডারে পড়ে, 71-এর শরণার্থীরাও পড়ে, 47-এর শরণার্থীরাও পড়ে। আপনি যেভাবেই বলটাকে ঘোরান, বলটা সেই একই একদম সেই জায়গায় একই যাবে। জায়গায় এসে কিন্তু এবার- এটা তো বলছেন না যে 2002-এর ভোটার লিস্টে সেই যারা এসছে আগে, আবার সেই ঘুরিয়ে নাক সংখ্যা ধরছে। লঘুরাও আছে, তাদের কি কেউ বের করে দিতে চাইছে? তারা তো আমাদেরই তো আবার এখানে- সেই আমি- 2002 এক মিনিট, please, কিন্তু please, সুস্মিতা দি, যারা please। কিন্তু ঢুকছে, ওফেলিয়া দি, খুব এভাবে তো সহজভাবে একটা প্রশ্ন, জনসংখ্যারও আপনি তো বলছেন বিস্ফোরণ সংখ্যালঘুদের ঘটছে। কথা,
আমি সহজভাবে বলছি, একেবারে নাম করে বলছি, সংখ্যালঘু তো অনেকে পড়ে, মুসলমানদের কথা বলছি। মুসলমানদের তো সিএএ আইনের বাইরে রাখা হয়েছে, তারা তো নাগরিকত্ব পাবেনই না। হ্যাঁ, কেন বলুন তো? কারণ তাদের জন্য আপনাদের বক্তব্য আরো অনেক দেশ আছে। অনেক দেশ আছে, মুসলিম কান্ট্রির অভাব নেই, তাদের সেখানেই দাঙ্গার জন্যই তো হিন্দুরা বা আচ্ছা ধরুন, অন্যান্য এবার বৌদ্ধ আপনাকে আমি ধর্মের লোকেরা যদিও এটা আমার আজকে আলোচ্য বিষয় নয়, নমশূদ্ররা সবাই কিন্তু তো আমি এই এসেছিল, প্রসঙ্গটা তারাই তো দাঙ্গা করেছিল, সংখ্যালঘুরা ওখানে দাঙ্গা করতে যায়নি। আজ কি মেরে কেটে ফেলা কি চোখে দেখতে পাচ্ছেন না? আচ্ছা, আপনারা? আচ্ছা, ওফেলিয়া, কোথায় আছে ওফেলিয়া, তারা? আমি 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 ঠিক আছে, আজিজুল বেশ। দাকে কি বলা না, হচ্ছে? না, আপনি please, বাংলাদেশ please, যান, please, কেউ please, বলবে ওফেলিয়া, না, তিনি কেউ বলবে না। সঞ্চালক রয়েছে। আমি আসবো, আমি আসি। না, না, কেউ বলবে না। তোমাকেও তো বলতে পারে কি? না, আজিজুলদাকেও তো বলতে পারে। ঠিক আছে, এসব পরে যাবো। আমি না প্লিজ, আমার না, সঙ্গে না, একটাই আমি প্রশ্ন, আপনি যখনই কথা কথা বললেন, বলছি। না না না, আপনি যখনই, আমি সায়ন আসবো তোমার কাছে, এক মিনিট ওফেলিয়া দি, একটু শুনতে হবে। একা একা বলে গেলে প্রেস কনফারেন্স করার অভ্যেসটা আমাদের নেই। আমরা মানে যদিও প্রধানমন্ত্রীরও নেই প্রেস কনফারেন্স করার অভ্যেস, প্রায় 15 বছরে শূন্য, কিন্তু প্লিজ আলোচনায় যায়। সহজ সহজ প্রশ্ন করছি। ধরুন আজকে মালালা ইউসুফজাই মুসলিম কান্ট্রির নাগরিক, তার জন্য একাধিক মুসলিম কান্ট্রি আছে, সে পাকিস্তানে নিজের দেশের মুসলমানদের হাতেই নিপীড়িত। কিংবা তাসলিমা নাসরিন বাংলাদেশের নাগরিক, ইসলামিক, যদিও ইসলামিক রিপাবলিক বলে না, ওরা রিপাবলিক অফ বাংলাদেশ বলে, তবুও ওখানে ধর্মগুরু সংখ্যাগুরু মুসলমানরা তাসলিমা নাসরিনকে নিজের দেশের লোক খুন করতে চায়। তাসলিমা নাসরিন ভারতে ছিলেনও এখানে দীর্ঘকাল, তারপর তাকে চলে যেতে হয়। এরা যদি আজকে ভারত সরকারের কাছে এসে অ্যাসাইলাম চায়, সিটিজেনশিপ চায়, আমরা দেব না, কারণ অন্য দেশ আছে তারা দেবে। শেখ হাসিনা ভুল হচ্ছে। পলিটিক্যাল অ্যাসাইলাম তো দিয়েছি, শেখ হাসিনা নাগরিকত্ব তিনি দেবও না, হয়তো পলিটিক্যাল অ্যাসাইলাম দিয়েছি। তখন কি আমরা জাত, ধর্ম, বর্ণ, সংখ্যাগুরু কিছু দেখেছি? দেখিনি। আসলে ব্যাপারটা হলো হার্ডলাইনারদের হাতে সবসময় লিবারেল কিংবা উদার মনস্ক যারা, কিংবা যারা সঠিকভাবে ধর্মগ্রন্থের কথা বলে, তারা হার্ডলাইনারদের হাতে আক্রান্ত, সেটা সমস্ত ধর্মে রয়েছে। এটা আমাদের প্রথমে মানতে হবে। কৃষ্ণাঙ্গদের গলায় কিন্তু যীশুখ্রিস্টর বাণী শুনিয়েই কে কু ক্লাক্স ক্ল্যান ছুরি চালাতো। আমি একবার সায়নের কাছে যাব। সায়ন, আপনি খুব সুন্দরভাবে উদাহরণগুলো টেনে আনলেন। আমি জাস্ট এটাই বলতে চাইছিলাম যে এত সুন্দরভাবে বিজেপি এখানে আবার একটা প্রোপাগান্ডা তৈরি করে দিল যে মুসলমানদের যাওয়ার জন্য অনেক দেশ আছে, তাই জন্য সিএতে আমরা তাদেরকে বাদ দিয়ে রেখে দিচ্ছি। কি তো তাহলে বাংলাদেশে এই যে অস্থিরতা তৈরি হলো গত বছরের আগস্টে, সেই অস্থিরতার পরে শেখ হাসিনাকে আমাদেরকে এখানে আশ্রয় দিতে হলো কেন? আপনি যদি বাংলাদেশের দিকে তাকান, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়তে সে দেশে উর্দুকে মেনে নেব না বলে মুক্তিযোদ্ধারা যারা লড়েছিল, তারা কি ধর্মের দিক থেকে ইসলাম ধর্মের লোক ছিল না? সেই সময়তে শেখ মুজিবুর রহমানকে যারা খুন করেছিল, তারা ছিল মুসলিম এক্সট্রিমিস্ট ফোর্স। আজকে আপনি কোন লজ্জায় এই কথা বলছেন? আসলে মৌলবাদের হাতে কারা খুন হয়? মৌলবাদের হাতে শুধুমাত্র সংখ্যালঘুরা খুন হয় না, মৌলবাদের হাতে খুন হয় যারা মুক্ত মনে কথা বলতে চায়। মৌলবাদের হাতে এর সঙ্গে একটাই জিনিস অ্যাড করব, যে আপনার নিশ্চয়ই মনে আছে একজন সাংবাদিককে খুন করা হয়েছিল ব্যাঙ্গালোরে, নিশ্চয়ই তার নাম আপনাদের মনে আছে। তাকেও যারা খুন করেছিল তারা কিন্তু অন্য ধর্মের মানুষ ছিল না, ঠিক হার্ডলাইনাররা ছিল, যার তার লেখা পছন্দ হয়নি, বাড়ির সামনে গুলি করে লুটিয়ে ফেলেছিল। আমি সেটাই বলছি তো, যে ভারতবর্ষের বুকে গান্ধীজিকে কে খুন করেছে? এদেশের বুকে গান্ধীজি কার হাতে খুন হয়েছে? মরিচাপি কারা করলো? বিজন সেতু কারা করলো? তারপরে ঘুরে ফিরে অন্য কথায় গান্ধীর নাম খালি বেঁচে খান। না গান্ধীগিরি নয়, কিন্তু ব্যাপারটা এটা তো খুব সত্যি ওফেলিয়াদি, যে মানে যিনি খুন করেছিলেন মহাত্মা গান্ধীকে, তিনি একজন হার্ডলাইনার ছিলেন। তার জন্য কি সেই পুরো অর্গানাইজেশনকে দায়ী করা যায়? করা হয়েছিল বটে, আপনাদের তো এখন আবার সেটা পছন্দ হবে না। না, এক হাতে ওরা গান্ধীকে পুজো করে, এক হাতে গোডসেকে পুজো করে, কি অসুবিধা আছে? স্বচ্ছ ভারতের লোগো লাগিয়ে দিলেই হলো। 30 সেকেন্ডস আমি ওফেলিয়াদি বক্তব্য শুধু বিজেপির কাছে ভোট করবার জন্য
করেছেন, বলছি তো, শুধুমাত্র তারপরে BJP র CPM কাছে যেভাবে score করবার করেছে, জন্য। গুন্ডামি সবার উপর 2014 থেকে 26 পর্যন্ত ভারতবর্ষ তে আগুন জ্বালিয়ে দিয়েছেন আর এই কথা আপনারা বলা সাম্প্রদায়িকতার চলে যে না। বীজ বপন অনেক করেছে সেই বীজ বপন আর করে নয়, সেই এবার বীজ বাষ্প পশ্চিমবঙ্গে চারিদিকে দেখবেন ছড়িয়ে গেছে। সোনার তো বঙ্গই সুতরাং হবে। আপনাদেরকে দেখতে মানুষ পাবেন, প্রত্যাখ্যান শূন্যতে করছে, আছেন, করবে, এবার আগামী আবার দিনে যেহেতু আপনাদের জন্য জলে ভয়ঙ্কর ডুবে হবে। যাচ্ছে, তৈরি শুনুন, তাই গোডসে আবার আর গান্ধীকে আমার- বলে একসাথে এসছে পুজো করা একটাই যায় না। আপনাদের প্রশ্ন, একজন একেবারে শেষে ওফেলাদি আপনারা ওই প্লিজ সাভারকারের সুস্মিতাদি মতো আমার কাজ সময় করে নেই, ইংরেজদের কাছে আমার মুচলেখা সময় নেই, দিয়েছেন, প্লিজ তারাই সুস্মিতাদি আপনাদের আদর্শ। আমার ওফেলিদার কাছে আপনাদের একটাই আদর্শ প্রশ্ন, আপনি এটাই। বললেন বাংলা সোনার বাংলা হবে, ওফেলিদাদি একটাই প্রশ্ন, জয় বাংলা বলার জন্য আপনি বলেন, আপনারা বলেন, বিজেপি বলে যে সেটা বাংলাদেশের স্লোগান, সোনার বাংলা আমি সোনার বঙ্গ বলেছি, আর আপনি চালিয়ে নিন। আমি পশ্চিমবঙ্গ বলি, অবশ্যই বঙ্গ, অঙ্গবঙ্গ, কলিঙ্গের বঙ্গ, পশ্চিমবঙ্গকে আমি বাংলাদেশ হতে দেব না। সত্যি একটা বাজে কথা বলবেন না, সেম আপনারা। আচ্ছা, বাংলা please, জয় please, বাংলা, বাংলাদেশের প্লিজ স্লোগান আমি দেব না। শেষে আমি আমরা একটু বাংলাদেশের মিষ্টি স্লোগান মুখে শেষ দেব করি, কেন? একটু মিষ্টি পশ্চিমবঙ্গে মুখে বসে। শেষ করি রোববারের সন্ধ্যে। পশ্চিমবঙ্গে বসে বাংলাদেশের এটা কোনো জয় বাংলা যাত্রা বলা বলা নয়। আচ্ছা বেশ, পশ্চিমবঙ্গ না হয় বুঝলাম, কিন্তু আপনি বলুন ভাষাটা কি যেটা আমরা ব্যবহার বাংলা ভাষায় কথা বলি, গর্বের সঙ্গে বলবো যাক, বাংলা সেটা ভাষায় কথা বলি। যাক, সেটা বাংলা তাহলে ভাষায় বাংলাদেশ কথা বানাবে। বলি। পশ্চিম বাংলা বলতে বলতেই তো পশ্চিম বাংলাদেশ বানানোর প্রচেষ্টা করছে তৃণমূল। সেটা এবার কি এখানেই আপনি আমার আমি মনে পড়ে সবাই গেল হতে দেব? কয়েকদিন আগে একজন আমরা সাংবাদিক, হতে দেব? আমি আর বলবো না, সে সাংবাদিক পশ্চিম বাংলা যেন বাংলাদেশ না হয় বলতে গিয়ে পশ্চিমবঙ্গকে পশ্চিমবঙ্গ হতে দেব না, পশ্চিমবঙ্গকে পশ্চিমবঙ্গ হতে দেব না বলে একাধিকবার বলে গেল, সে ছবি ভাইরাল হলো, এখন কে কি বলছে ওই রবীন্দ্র কেন সরকারের বলছে মতো। কেউই জানে না, কেন কিন্তু রবীন্দ্রনাথ ইতিহাসটা ঠাকুর? প্লিজ থ্যাংক ইউ, এখন এনাদের করে ইতিহাসটা ঢুকছে, এখন অনেক অত্যন্ত কিছুই সহজ। মনে হবে। ইতিহাসে সব সময় কোনো ধর্মের হাতে অন্য ধর্ম নিগৃহীত হয়েছে কি হয়নি তা নিয়ে ডিবেট থাকতে পারে, কিন্তু সবসময় দেখা গেছে হার্ডলাইনারদের হাতে আম জনতা নিগৃহীত হয়েছে। এমন সত্যি এরকম দৃষ্টান্ত আছে যেখানে আইসিস কন্ট্রোলড এলাকায় খোঁজ খবর নিয়ে দেখুন সবচেয়ে বেশি মারা গিয়েছে মুসলমান মহিলারাই, তালিবান সবচেয়ে বেশি খুন করেছে মুসলমান পুরুষ মহিলাদেরই। আমি এখানেই শেষ করছি, একটা কথা বলেই শেষ করছি, ভোট আসছে, ভোট আমার আপনার গণতান্ত্রিক অধিকার, ভোটের সময় হিংসা যাতে না হয় এটাই আমাদের দেখার, এবং ভোটের সময় যেন কোনো ধর্মীয় সুড়সুড়ি দিয়ে কমিউনাল ভায়োলেন্স না হয় সেটাও আমাদের দেখার, কারণ আরএসএসেরও কিন্তু একটি রাষ্ট্রবাদী মুসলমান মঞ্চ আছে, তাই তাদেরকেও দাগিয়ে দিলেন, আবার তৃণমূলকেও দাগিয়ে দিলেন, আবার বিজেপিকেও দাগিয়ে দিলেন, কংগ্রেসকেও দাগিয়ে দিলেন, এই খেলায় যাবেন না, গণতান্ত্রিক খেলায় যান, গণতান্ত্রিক ভোটে যান। সত্যি তো যে পার্টি ভালো করবে, মানুষের করের টাকায় মানুষকে বেশি কিছু ফেরত দেবে, তাকে ক্ষমতায় আনো। ভালো থাকবেন, ভালো রাখবেন, জয় হিন্দ।